পার্ট বি থেকে এই প্রশ্নটা আর পরীক্ষায়, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এইটা লিখবো। এখানে লেখা থাকবে এইভাবে, রাইট 4 to 5 সেন্টেন্সেস, 4টা থেকে 5টা বাক্য লেখো। 4টা থেকে 5টা বাক্য লিখবা অন দ্য ফলোয়িং টপিকস। অন দ্য ফলোয়িং টপিকস, তোমাকে কয়েকটা টপিক দেওয়া থাকবে। টপিক মানে তোমার যে বিষয়বস্তু দেওয়া থাকবে, যে বিষয়বস্তু দেওয়া থাকবে সঙ্গে বলে দেওয়া হবে উদ্দেশ্য কি, এই বাক্যগুলো লেখার উদ্দেশ্য কি, এবং এই বাক্যগুলো যে শুনবে এই শ্রোতাকে, এটা যে পড়বে বা শুনবে এই শ্রোতা কে। তার মানে এখানে আমরা একটু বাংলায় দেখে নেই। প্রদত্ত উদ্দেশ্য এবং শ্রোতা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলোর উপর 4 থেকে 5টি বাক্য লেখো। আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। সাপোজ তুমি একটা কথা বলবা, একটা বিষয়ে আলোচনা করবা। যদি তুমি আমার সাথে আলোচনা করো তাহলে তুমি কিন্তু এক স্টাইলে কথা বলবা। যদি তোমার বন্ধুর সাথে আলোচনা করো তখন তুমি অন্য স্টাইলে কথা বলবা। আর যদি তুমি তোমার স্টুডেন্টের সাথে আলোচনা করো তখন তুমি আরো ভিন্ন একটা স্টাইলে কথা বলবা। তো এখানে তোমার শ্রোতাকেও কিন্তু মনে রাখতে হয় যে আমি যখন কথা বলছি তখন শ্রোতা কে থাকবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম কাজ হলো আমাদের একটা হচ্ছে টপিক থাকবে। প্রথম বিষয়টা খেয়াল রাখতে হবে যে টপিক বলে দিবে যে এই টপিকের উপর। এই টপিকটা কি হতে পারে? সেই টপিকটা হতে পারে তোমার হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক প্রথা, সেটা তোমার টপিক। এরপরে তোমাকে উদ্দেশ্য বলবে যে কি উদ্দেশ্যে তুমি এই কাজটা করবা। উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে শ্রোতা কারা। শ্রোতা ধরে নিলাম আমরা যে গ্রামের অশিক্ষিত নারীরা। তো এই বিষয়টুকু কি বুঝলা? এটা বুঝতে পারলাম, কিন্তু একটা টপিকস তো দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে আমাদের এগুলো বের করতে হবে স্যার, এটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে টপিক দেওয়া থাকবে যৌতুক প্রথা। বুঝতে পারছো কথা? এই যৌতুক প্রথাটা দেওয়া থাকবে আর তোমাকে বলে দিবে যে এই উদ্দেশ্য হচ্ছে এখানে জনসচেতনতা তৈরি করা, আর আপনার শ্রোতা হচ্ছে গ্রামের অশিক্ষিত নারীরা। তো আপনি এই যৌতুক প্রথা নিয়ে 4-5টা বাক্য লেখেন। কথাগুলো কি ক্লিয়ার হলো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ। তো এখানে আমরা দেখবো কিছু এক্সাম্পল দেখবো যে কি কি আমাদের আছে। আপনি উপভোগ করেছেন এমন একটি ভ্রমণ নিয়ে আপনি লিখুন। তারপরে আপনার বিষয়টা, আমি প্রথম যে বিষয়টা পেলাম সেটি হচ্ছে আমার উপভোগ করা একটি ভ্রমণের নাম ভ্রমণ। সেই এখানে উদ্দেশ্য থাকবে হচ্ছে বিনোদন দেয়া। তারপরে আমি ভ্রমণের এই গল্পটা বলে আমি বিনোদন দেব, যে শুনছে তাকে বিনোদন দেব। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর আমরা যে প্রথমে দেখলাম উদ্দেশ্য ছিল হচ্ছে জন সচেতনতা তৈরি করা, আর এখানে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে বিনোদন। আর আমার শ্রোতা হচ্ছে আমার বন্ধু। কি কথাগুলো ক্লিয়ার হলো কি? তাহলে বিষয় হলো কি? বিষয় হলো একটি ভ্রমণ, উদ্দেশ্য বিনোদন দেয়া, আর শ্রোতা হলেন আমার বন্ধু। তো আমি যখন উত্তর লিখবো তখন আমি 5টি বাক্য বা 4টি বাক্য লিখবো। গত সপ্তাহে আমি আমার ভাইয়ের সাথে ঢাকা থেকে চট্টগ্রামে ভ্রমণ করেছি। একটা বাক্য শেষ হয়ে গেল। চেক ইন করার পর আমাদের বিমানে উঠতে এবং সিট বেল্ট বেঁধে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। 2টো বাক্য হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে প্লেনটি উড্ডয়ন করে এবং আমাদেরকে হালকা নাস্তা ও সংবাদপত্র পরিবেশন করা হয়। 3টা বাক্য হয়ে গেল। আমি জানালা দিয়ে দেখলাম প্লেনের চারপাশে মেঘ ভাসছে এবং নিচের বাড়িগুলোকে পুতুলের ঘর বলে মনে হচ্ছে। 4টা বাক্য হয়ে গেল। জার্নিটা ছোট হলেও
খুব উপভোগ করেছিলাম। হয়ে গেল 5টি বাক্য। তার মানে তোমাকে যে কথাগুলো বলা হবে, যে পরিবেশে বলা হবে, তো এখানে দেখো তুমি যে কথাগুলো বলছো তোমার উদ্দেশ্য ছিল হচ্ছে তোমার বন্ধুকে আনন্দ দেয়া। যে আনন্দটা তুমি পেয়েছো এই বিমান ভ্রমণ করে, সেই আনন্দটা তোমার বন্ধুর সাথে শেয়ার করা। আর তুমি সেই কাজটা করেছো তোমার বন্ধুর সাথে। তার মানে তুমি কিন্তু দুটো জিনিসই, তোমার দুটো বিষয় কমপ্লিট। একটি হচ্ছে বিনোদন, আর একটি বিষয় হচ্ছে শ্রোতা বন্ধু। ওকে, এটা যখন ইংলিশে লিখবা তখন তুমি কিভাবে লিখবা? ইংলিশে লেখার সময় তুমি এটা লিখবা এভাবে। দেখো এখানে লেখা থাকবে, তোমার প্রশ্ন থাকবে এরকম, এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড, তুমি এটা জার্নি এনজয় করেছো। পারপাস থাকবে, উদ্দেশ্য থাকবে টু অ্যামিউজ, অ্যামিউজ মানে আনন্দ দেয়া। আর অডিয়েন্স থাকবে বন্ধুরা। লাস্ট উইক আই মেড এ জার্নি বাই প্লেন, গত সপ্তাহে আমি একটি জার্নি করেছি বিমানে চড়ে আমার ভাইয়ের সাথে ঢাকা থেকে চিটাগাঙে। আফটার দ্য চেক ইন উই আর অ্যাডভাইস টু বোর্ড দ্য প্লেন, আমাদেরকে প্লেনে উঠতে বলা হলো, উড্ডয়ন করার মানে বসতে বলা হলো। দ্য প্লেন অ্যান্ড প্যাসেঞ্জার সিট বেল্টস, এবং সিট বেল্ট বাঁধতে বলা হলো। উইদিন ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই দ্য প্লেন টুক অফ, প্লেন উড়ে গেল। অ্যান্ড উই আর সার্ভ লাইট রিফ্রেশমেন্ট, আমাদেরকে হালকা নাস্তা দেওয়া হলো। অ্যান্ড নিউজ পেপার্স, এবং পত্রিকা দেওয়া হলো। থ্রু দ্য উইন্ডো, জানালার ভিতর দিয়ে, আই স ক্লাউড, আমি দেখলাম মেঘ। অ্যারাউন্ড দ্য প্লেন, মেঘ, আমার বিমানের চারপাশে মেঘ দেখলাম। অ্যান্ড দ্য হাউজেস বিলো সিম টু বি ডল হাউজেস, এবং ব্রিজের বাড়িগুলোকে মনে হচ্ছিল যে ডল হাউস। যদিও দ্য জার্নি ওয়াজ শর্ট, জার্নিটা ছোট ছিল, আই এনজয়েড ইট ভেরি মাচ, আমি এটাকে খুবই উপভোগ করেছি। কি কথাগুলো ক্লিয়ার হয়ে গেল? সোনিয়া আসছো? ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝলাম যে কিভাবে এটা অ্যান্সার করতে হয়। আর এটা দেখবো, এখানে দেখো, খেয়াল করো, একটি পিকনিক যা আপনি উপভোগ করেছেন, এটি হচ্ছে আমার সাবজেক্ট, এটা আমার টপিক। আমার একটা পিকনিক হচ্ছে আমার টপিক। উদ্দেশ্য হচ্ছে বিনোদন দেয়া, আর শ্রোতা হচ্ছে বন্ধুরা, আপনার বন্ধুরা। গত সপ্তাহে আমি আমার কলেজের ইংরেজি বিভাগের সহপাঠীদের সাথে একটি পিকনিক উপভোগ করেছি। আমরা নওগাঁ জেলার সোমপুর বিহার, পাহাড়পুর পরিদর্শন করেছি। ভোজের পর আমরা একটি আনন্দদায়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি, যাতে আমাদের সহপাঠী ও শিক্ষকরা অংশ নেয়। দিনটি ছিল আনন্দ ও ফুর্তিতে ভরা। পিকনিকটা আমি খুব উপভোগ করলাম। ইংলিশে যখন লিখছি আমরা, তখন আমরা এভাবে বলছি, আ পিকনিক ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ এনজয়েড। পারপাস হচ্ছে টু এন্টারটেইন, আর অডিয়েন্স হচ্ছে ইয়োর ফ্রেন্ডস। Last week, I enjoyed a picnic with my classmates of English department of my college. We visited the Sompur Bihar, Paharpur in the district of Nauga. After the last feast, we arranged an enjoyable cultural program in which all of our classmates and teachers took part, যেখানে আমার সমস্ত বন্ধুরা অংশগ্রহণ করেছিল, আমার শিক্ষকেরা এবং আমার বন্ধুরা, সহপাঠীরা। দ্য ডে ওয়াজ ফুল অফ ডিলাইট, দিনটা ছিল আনন্দে ভরা। আই এনজয়েড দ্য পিকনিক ভেরি মাচ, আমি এই পিকনিকটা খুব বেশি উপভোগ করেছিলাম। আমার মনে হয় এটুকু বুঝতে পারলো তোমরা। এরপরে এটি সড়ক দুর্ঘটনা। একটি সড়ক দুর্ঘটনা হচ্ছে টপিক আমাদের। উদ্দেশ্য হচ্ছে বর্ণনা করা, আর দর্শক হচ্ছে একজন বন্ধু। তখন তুমি কিভাবে লিখবা? গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হলাম। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন এক বৃদ্ধ।
আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমিও সেখানে গিয়ে শুনলাম লোকে বলছে বেপরোয়া গাড়ি চালানো এই দুর্ঘটনার জন্য দায়ী। যাই হোক, সব ঠিক হয়ে গেল এবং আমি সেই ভয়ঙ্কর ঘটনার ভয়াবহ স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। এটা তোমরা ইংলিশে কিভাবে লিখবা? ইংলিশে লেখা থাকবে এভাবে: এ রোড অ্যাক্সিডেন্ট, পারপাস টু ডিসক্রাইব, অডিয়েন্স থাকবে ফ্রেন্ড। তখন তুমি অ্যান্সার লিখবা: ইয়েস্টারডে অন মাই ওয়ে ব্যাক হোম from college, I witnessed a terrible road accident. An old man was knocked down by a speeding truck. People around the spot nursed there to help the man and they took him to hospital. I also went there and heard people say reckless driving was responsible for this accident. Anyway, everything got settled and I returned home with a violent memory of the horrible incident. ওকে, তো আমরা তিনটা দেখলাম। এই তিনটা দেখার পরে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলো যে স্যার এই জায়গায় একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। তো এইভাবেই আরো থাকবে তোমার একটি গল্প। এরপর তুমি তোমার বৈশিষ্ট্য থাকবে হচ্ছে গল্প, যে গল্পটা তুমি পড়ছো, যে গল্পটা আপনাকে অনেক আগ্রহী করে, আপনাকে অনেকে আনন্দ দিয়েছে, এরকম একটি গল্প তুমি কেন বলবা? ভাগ করে নেওয়ার মাধ্যমে নিজের আনন্দকে বাড়িয়ে তোলা, এটা তোমার উদ্দেশ্য। আর দর্শক হবে হচ্ছে আপনার বন্ধু। তো গত সপ্তাহে আমি ও হেনরির দ্য গিফট অব দ্য ম্যাজাই নামের একটি ছোট গল্প পড়েছিলাম। এটি অল্প বয়সী এক দম্পতি জিম এবং ডেলার একটি সুন্দর এবং উপভোগ্য প্রেমের গল্প ছিল। গল্পে তারা উভয়ই তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ উৎসর্গ করে একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য। তারা যেভাবে একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং আন্তরিকতা দেখিয়েছে তা সত্যিই বিরল। আমি গল্পটি খুব উপভোগ করেছি এবং এটিকে ইংরেজি সাহিত্যের সেরা ছোট গল্পটির মধ্যে একটি বলে মনে করেছি। কোনো প্রবলেম নাই? তার মানে আমরা তো বুঝতে পারলাম যে এভাবে আমাদের যখন থাকবে আমরা এটা লিখতে পারবো। একইভাবে তোমার শীতের সকাল, একটি শীতের সকাল তুমি এভাবে লিখবা, যেখানে বর্ণনা করতে হবে। আর শ্রোতা থাকবে হচ্ছে জ্ঞানী পাঠক, একজন জ্ঞানী পাঠককে বলতে হবে যে জ্ঞানী পাঠক বা জ্ঞানী দর্শক, জ্ঞানী তোমার শ্রোতা। তো সেখানে শীতের সকাল কেমন হয়? ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, ঘন কুয়াশা থাকে, শীতের সকালে সবকিছু ঝাপসা দেখায়। বাংলাদেশ যেহেতু নাতিশীতোষ্ণ দেশ, তাই এখানে শীতের দিনগুলো পৃথিবীর শীতল দেশগুলোর মতো খুব বেশি ঠান্ডা থাকে না। সকালটা বসন্ত বা গ্রীষ্মের সকালের মতো উজ্জ্বল হয় না। বেশিরভাগ দিনই আলো থাকে মৃদু এবং হালকা। সকালের সূর্য রশ্মিগুলো কুয়াশার ছায়ার মধ্যে দিয়ে আসতে হয়। এই যে কথাগুলো বললাম, জাস্ট তুমি শীতের সকালটাকে একটা বিবরণ দিলা এবং তোমার মাথায় থাকতে হবে যে এই বিবরণগুলো শুনছে একজন জ্ঞানী মানুষ, একজন বুদ্ধিমান মানুষ। আর তাহলে ইংলিশে কি লেখা থাকবে? এটা এইভাবে লেখা থাকে: এ উইন্টার মর্নিং, পারপাস থাকবে টু ডেসক্রাইব, আর অডিয়েন্স থাকবে স্কলারলি রিডার্স। এই যে উইন্টার মর্নিং। কি এই টপিক কি চেঞ্জ করবো? স্যার করেন স্যার, এটা তো অ্যাম্পলিফিকেশন করলাম আমরা না স্যার? না না, এটা অ্যাম্পলিফিকেশন করলাম না। অ্যাম্পলিফিকেশন আসবে হচ্ছে তোমার পার্ট সি তে, আর এটা কিন্তু পার্ট বি থেকে আমরা অ্যান্সার করছি। এটা এটা হচ্ছে তোমার কি নাম হলো, এটার নাম আমি বলে দিচ্ছি: রাইটিং সেন্টেন্স অন এ টপিক। কি বললো বলো তো? রাইটিং সেন্টেন্স অন এ টপিক। এটা হচ্ছে নাম, রাইটিং সেন্টেন্সেস অন এ টপিক ফর দ্য গিভেন পারপাসেস অ্যান্ড অডিয়েন্সেস। এটা হচ্ছে এটার নাম। দেখা তো বুঝলাম কি কথাটা? বাক্য লেখা কোন একটা টপিকে কোনো উদ্দেশ্য দেয়া থাকবে এবং অডিয়েন্স দেওয়া থাকবে। ঠিক আছে? তো এটা তোমরা এখন পারবা। এখানে অনেকগুলো দেয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবা। আর তোমাদের আমি একটা কাজ দেই, কাজ হচ্ছে আমি তোমাদের করে দিচ্ছি এখানে বেশ কয়েকটা। 6 নম্বর পর্যন্ত করে দিয়েছি। এই 7 নম্বরটা আছে এখানে দেখো, আর্সেনিক প্রবলেম 7 নম্বর, আর 8 নম্বর, আর 9 নম্বর। এই তিনটা তোমরা আমাকে বাংলায় লিখে দিবা।
ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। হ্যাঁ, বাংলায় লিখে দিলে তোমার এই বিষয়টা ভালো বুঝতে পারবো যে কিভাবে আছে বা তুমি বুঝছো কিনা। অ্যাকচুয়ালি যখন তুমি নিজের ভাষার সাথে এটাকে মিলাও তখন তোমার জন্য সহজ হয়ে যায়। ইট বিকামস ইজি ফর ইউ।